স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত। জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করেছে। এই যে বিভ্রান্ত করার কথা তিনি উল্লেখ করেছেন, একটু সুনির্দিষ্টভাবে বলবেন যে বিরোধী দল আসলে কি ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে? না, আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি যে এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নাইও, বিতর্ক থাকারও কোনো কারণ নেই। বিতর্ক যেটা উঠছে, কেন উঠছে সেটা আমার বুঝতে বেশ কষ্ট হয়। আমি যেটা মনে করি যে আপনার জুলাই সনদের যে আকাঙ্ক্ষাটা উচ্চারিত হয়েছে, এই আকাঙ্ক্ষাটা তো সার্বজনীন, এটার সাথে কোনো কম্প্রোমাইজ করার কোনো স্কোপ নাই। যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, স্বাধীনতা সংগ্রামের পর আমরা যেই মুক্ত স্বদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ সৃষ্টির পেছনে তো বাংলাদেশের অসংখ্য মানুষের যারা জীবনদান করেছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা যুদ্ধ করেছেন, তাদের প্রত্যেকে কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়িত হতে দেখতে চেয়েছি আমাদের স্বাধীন দেশে। তো যাই হোক, এবং সেটা তো হয়নি, শেষ পর্যন্ত হয়নি বলে কিন্তু বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নেমেছে। ৭৫ সালের 15 আগস্টের ঘটনা, 7 নভেম্বরের ঘটনা, নানাবিধ ঘটনা চড়াই উতরাই পেরিয়ে মোটামুটি বাংলাদেশ একটি জায়গায় যখন আসলো, দীর্ঘ 15 বছরের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যখন আমরা এগুচ্ছিলাম, ঠিক তখনই আবার বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ একটা স্বৈর শাসনের, একটা মাফিয়া তন্ত্রের অবসান ঘটনার একটা লড়াই করেছেন। এখন এই যে লড়াইটা করলেন এবং এর মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, এটার মধ্য দিয়ে আরেকটা আকাঙ্ক্ষা তো আমাদের হলো। সে আকাঙ্ক্ষাটা কি? একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একদম মোটা দাগে। অত যদি আমি ব্যাখ্যা না দিয়ে যদি বলি, দাড়ি কমা সেমিকোলন না যাই, টোটাল ইয়েটা হচ্ছে আপনার বইটার মোড়কের প্রথম লাইনটাই হবে গণতান্ত্রিক বাংলাদেশ, রাষ্ট্রটা গণতান্ত্রিক হতে হবে। এটা নিয়ে তো আপনার কোনো বিভ্রান্তি, এটা নিয়ে কোনো বিতর্ক থাকার কোনো কারণ নেই। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি একেবারে 2 সেকেন্ডে এই পর্বে শেষ করতে চাই, সেটা হচ্ছে যারা এখন সরকারি দল, অর্থাৎ আমাদের দল এখন রাষ্ট্র পরিচালনা করছেন, আমাদের দলটিকে এমনভাবে অপোজিশন প্রেজেন্ট করতে চাচ্ছেন যে অ্যাজিব যেন আমরা জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে, অ্যাজিব যেন আমরা জুলাই আকাঙ্ক্ষার যে শর্তগুলো সেগুলো বাস্তবায়ন করতে চাচ্ছি না। এটা একেবারেই মোটা দাগে একেবারে অসত্য কথা। জি, আপনি বলছিলেন বিভ্রান্তি সৃষ্টি করার আসলে কোনো পথ নেই বা বিতর্কের জন্ম কেন হচ্ছে। জি জি জি, নিশ্চয়ই। আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু নির্বাচনের আগে তিনি এমনটা বলেছেন যে নির্বাচনের আগে বিএনপি জামায়াত সহ আমরা সবাই সংবিধান সংস্কারের কথা বলেছি। বিএনপি এখন সংবিধান সংস্কার পরিষদ না করে সংবিধান সংশোধন কমিটি করায় মূলত বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে, তিনি এমনটা উল্লেখ করছেন। আবার বিরোধী দলগুলো অভিযোগ করছে যে সংবিধান সংস্কার তারা চাইছে, তারা অভিযোগ করছে যে নির্বাচনের আগে অর্থাৎ আপনারাও সংবিধান সংস্কার চেয়েছিলেন, তাহলে এখন আপনারা কেন সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধন চাইছেন? এক্ষেত্রে আসলে এই যে একটি এরিয়া আরেকটির জন্ম দেয়া, এখানে কি এটি কেন হলো, বা এতে কি বিএনপি নিজেই আসলে বিতর্কের জন্ম দিল না? না, কেননা আপনার সংবিধান সংস্কার পরিষদ বা এটা করতে হলে সেটা তো একটা আইনি কাঠামো লাগবে, এটা আইনি কাঠামো লাগবে। সংবিধান সংশোধন না করে আপনি এই ধরনের সংবিধান সংস্কার পরিষদ করতে পারেন কিনা। আমি আজকে মোটা দাগে এইটা নিয়ে মোটামুটি খুব বেশি মনোযোগী ছাত্র ছিলাম তো না, আজকে একটু পড়ার চেষ্টা করলাম এই বিষয়গুলো। পৃথিবীর কোন কোন দেশে আপনার এই ধরনের পরিস্থিতিতে নতুন করে সংবিধান প্রণয়নের ব্যাপার থাকে, সংস্কারের ব্যাপার থাকে। তো সেখানে দেখলাম ইন্ডিয়ার কথা বলা আছে। ইন্ডিয়া তারা একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল অ্যাসেম্বলি করলো, আবার তারা পাশাপাশি তারা আবার একটা পার্লামেন্ট, রেগুলার পার্লামেন্টও চালাচ্ছিল। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ডক্টর রাজেন্দ্র প্রসাদ চেয়ার করলেন সংবিধান সংস্কারের জন্য, আর তাদের VM বা মালাকার তিনি প্রিজাইড করলেন রেগুলার পার্লামেন্টে। আমাদের যারা সংবিধান সংস্কার নিয়ে যারা দীর্ঘ সময় যারা কথা বলেছেন সংস্কার কমিটিতে, এই বিষয়গুলো আমার যেটা ধারণা তারা খুব গভীরে যাননি, আলোচনা সেভাবে করেননি। এই যে আপনি একটা পার্লামেন্টে, যেটা ইন্ডিয়ার কথা যেটা আমি পড়লাম, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করার জন্য সেখানে দুটো সভায় তারা চেয়ার করছিলেন, সভাপতিত্ব করছিলেন। তা আমাদের দেশে এই যে আপনার এমপিরা, একই এমপিরা শপথ নেবেন সংবিধান সংস্কারের জন্য, আবার আরেকটা শপথ নেবেন তার আইন প্রণয়নের জন্য। কিন্তু এই জায়গাগুলোতে চেয়ার করা, তারপরে এটাকে আপনার রুলিং দেওয়া, নানা কিছু অনেক টেকনিক্যাল ইস্যুসগুলো ছিল।
এই জিনিসগুলো মীমাংসিত হয়নি। তারা সংস্কার পরিষদে যে বিষয়গুলো যদি মীমাংসা করতে পারতেন, তাহলে আজকে যে বিষয়গুলো আসলো এই বিষয়গুলো হয়তো উঠতো না। কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আমি যেটা জেনেছি বা আপনি নিশ্চয়ই জেনেছেন, সেটা হচ্ছে যে সংবিধানটা সংস্কার, ঠিক আছে, আপনি যদি এর নাম দিতে চান সংবিধান সংস্কার পরিষদ, একটা কিছু আপনি তো সংবিধান সংস্কার করতে চান, তো সেটার জন্য তো আপনার একটা সংবিধান সংশোধন করতে হবে। তো সেই সংবিধানটি সংশোধন করার জন্য আপনার সংসদের যে একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে বিএনপি মাত্র 7টি নামের প্রস্তাব দিয়েছে, বাকি 10টি নাম কিন্তু অপোজিশন থেকে এসেছে। বিএনপি কিন্তু বলতে পারতো, বিএনপি সংসদীয় দল বা সরকারের তরফ থেকে বলতে পারতো, সিন্স উই গট 2/3 মেজরিটি, সুতরাং এখানে কম্পোজিশনটা হবে কমিটিতে 2/3। কিন্তু বিএনপি কিন্তু আউট অফ 17 বিএনপি মাত্র 7টি নাম রেখেছে, 10টি মানে আপনার রিপ্রেজেন্টেশন অপোজিশন থেকে চেয়েছে। তো সেটা যদি তারা যদি করতেন এবং সেখানে অপোজিশন মেজরিটি থাকতো, 10 জন তো তারা, 7 জন বিএনপি, তারা সেখানে বলতে পারতেন ওয়েল এটার নাম এই হবে, এইভাবে করা যাবে। এখন যে সংবিধান সংস্কার পরিষদে তারা কথা বলছেন অথবা আন্দোলনের কথা বলছেন, এখানেও তো তারা যেই শর্তে কথাটা মানে দাবিটা তুলছেন, সেটার কিন্তু মেয়াদ অলরেডি এক্সপায়ার্ড। এখন আপনি ইচ্ছে করলেই আপনি সংবিধান সংস্কার পরিষদের সভাও আহ্বান করতে পারবেন না, বিএনপি আরেকবার শপথ নিলেও সেটা সম্ভব নয়। তাহলে আমরা যেটা করতে পারি, সংবিধান সংস্কারটা করে, সংবিধানের ধারাগুলো সংস্কার করে ইজিলি আমরা যেই নামে ডাকতে চান তাদের প্রস্তাবগুলি তারা বাস্তবায়ন করার জন্য প্রস্তাব দিতে পারেন। কিন্তু এটা না করে তারা যদি একে আউট অফ কনস্টিটিউশনে যদি অনেক কিছু চান, সেটা তো নতুন ধরনের সংকট তৈরি করতেও তো পারে।